129 ক্রীড়াবিদকে সম্মাননা ও ক্রীড়া কার্ড তুলে দিলেন প্রধানমন্ত্রী। 30 এপ্রিল সিলেট থেকে শুরু নতুন করে স্পোর্টস, খেলোয়াড়দের রাজনীতিতে না জড়ানোর আহ্বান। পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি নন বা হবেন না দয়া করে, বরং ক্রীড়া নৈপুণ্য দিয়ে দেশের প্রতিনিধি হয়ে উঠবেন। আর্থিক নিরাপত্তা নিশ্চিত হওয়ায় ইতিবাচক প্রভাব পড়বে ক্রীড়াঙ্গনে, মন্তব্য অ্যাথলিটদের। নারী ফুটবলারদের জন্য আলাদা মাঠের প্রতিশ্রুতি পেয়ে উচ্ছ্বসিত সাবিনা। আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর। নকশা প্রস্তুত, চলছে বাজেট নিয়ে কাজ, জানালেন বাফুফের সভাপতি তাবিত আওয়াল। কিছু কিছু প্রকল্প আমরা দৃশ্যভাবে দেখতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রী ভেরি ওনার উদ্দেশ্য কিন্তু ক্লিয়ার যে স্পোর্টস ডেভেলপমেন্টটা কেমনে করতে হবে। এশিয়ান কাপ বাছাই নিজেদের শেষ ম্যাচে কাল সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। সমর্থকদের জয় উপহার দিতে চান অধিনায়ক জামাল, অভিন্ন লক্ষ্য কোচেরও। যদি কোনো কিছু হয়ে থাকে তাহলে এটা জনসম্মুখে আসলে ভালো। দুর্নীতি যদি না হয়ে থাকে এটাও তাদেরও ক্লিন চিট পাওয়া দরকার। বিসিবিও চায় জনসম্মুখে আনা হোক ক্রিকেট বোর্ডের সব অনিয়ম। সরকার চাইলে সরে যেতে আপত্তি নেই ফারুক আহমেদের। বকেয়া পরিশোধে ভাঙা হবে ঢাকা ক্যাপিটালসের ব্যাংক জামানত। দেশের ক্রীড়াঙ্গনে সূচনা হলো ঐতিহাসিক অধ্যায়ের। খেলাধুলাকে মর্যাদাপূর্ণ পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে জাতীয় ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় এনেছে সরকার। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ক্রীড়া কার্ড ও বিশেষ সম্মাননা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন তারেক রহমান। 129 অ্যাথলিটের হাতে তুলে দেন ক্রীড়া কার্ড। এ সময় পেশাদার খেলোয়াড়দের রাজনীতিতে না আসার আহ্বান জানান সরকার প্রধান। শখ কিংবা নিছক বিনোদন নয়, দেশের অ্যাথলিটদের জন্য রচিত হলো অনন্য এক ইতিহাস। এখন থেকে ক্রীড়াবিদদের পরিচয় কেবল পদকেই সীমাবদ্ধ থাকবে না, রূপ নিল মর্যাদাপূর্ণ পেশায়। সোমবার আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী 129 কৃতী ক্রীড়াবিদকে বিশেষ সম্মাননা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন করেন বহুল প্রতীক্ষিত ক্রীড়া কার্ড এবং বিশেষ বেতন কাঠামো। আন্তর্জাতিক অঙ্গনে স্বর্ণ, রৌপ্য এবং তাম্র পদকজয়ী অ্যাথলিটদের হাতে আর্থিক পুরস্কারের চেক তুলে দেওয়া হয়। একক পর্যায়ে স্বর্ণজয়ীরা 3 লাখ এবং দলগত জয়ীরা পান 2 লাখ টাকা করে। সবচেয়ে বড় চমক ছিল নিয়মিত ক্রীড়া ভাতার ঘোষণা, যেখানে তালিকাভুক্ত প্রত্যেক খেলোয়াড়ের জন্য প্রতি মাসে বরাদ্দ 1 লাখ টাকা। বর্তমান সরকারের ক্রীড়া উন্নয়ন দর্শনের বাস্তবায়নে আমরা নির্বাচনী ইশতেহারে বর্ণিত ক্রীড়াক্ষেত্রের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। এই কার্ড শুধু পরিচয় নয়, এটি ক্রীড়াবিদদের মর্যাদা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চয়তা দিবে। সভাপতির ভাষণে তৃণমূলের প্রতিভা অন্বেষণে 30 এপ্রিল থেকে সারা দেশে নতুন করে স্পোর্টস কর্মসূচি শুরুর ঘোষণা দেন প্রধানমন্ত্রী। তোমাদেরকে একটা সিকিউর জায়গায় মেয়েরা যাতে প্র্যাকটিস করতে পারে, খেলতে পারে, সেইটা মোটামুটি মাঠটার সিলেকশন সবকিছুই হয়ে গিয়েছে। 30 এপ্রিল সিলেট থেকে আমরা শুরু করতে যাচ্ছি নতুন করে স্পোর্টস, এবং একই সাথে ইনশাল্লাহ এটা সারা দেশে শুরু হবে। এ সময় পেশাদার ক্রীড়াবিদদের সক্রিয় রাজনীতিতে না আসার আহ্বান জানান তারেক রহমান। পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি নন বা হবেন না দয়া করে, বরং ক্রীড়া নৈপুণ্য দিয়ে দেশের প্রতিনিধি হয়ে উঠবেন আপনারা। ক্রীড়াবিদদের সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে অদূর ভবিষ্যতে অলিম্পিক কিংবা এশিয়ান গেমসের মতো বিশ্বমঞ্চে বাংলাদেশ নতুন ইতিহাস লিখবে, এমনই আকাশ ছোঁয়া স্বপ্ন এখন দেশের কোটি ক্রীড়াপ্রেমীর। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। আর্থিক নিরাপত্তা নিশ্চিত হওয়ায় তার ইতিবাচক প্রভাব পড়বে ক্রীড়াঙ্গনে, এমনটাই মনে করেন বেতন কাঠামোর আওতায় আসা অ্যাথলিটরা। তবে এটাকে ধরে রাখার চ্যালেঞ্জ অনুভব করছেন তারা। ক্রীড়া মন্ত্রণালয়ের এমন পদক্ষেপে উচ্ছ্বসিত প্যারা অ্যাথলিটরা। অর্থ আয়ের নিশ্চয়তা তৈরি হওয়ায় আরও বেশি খেলোয়াড় ক্রীড়াঙ্গনে আগ্রহী হবে বলেও মনে করছেন তারা। অনেক দিনের চাওয়া ছিল যে আমাদের ক্রীড়াটা পেশা হিসেবে আমরা নিতে চাই। তা আমার বিশ্বাস উনি যেই সিদ্ধান্তটা নিল, এটা ক্রীড়া অঙ্গনের পুরো
চেহারাটাই পরিবর্তন করে দিবে, এটা আমার বিশ্বাস। আর এর মাধ্যমে ভবিষ্যতে অনেক ভালো ভালো কম্পিটিশন আরও সামনে দেখতে পারবেন। আর ইন্টারন্যাশনাল রেজাল্ট আমি মনে করি অনেক বেশি করে এখন থেকে আসা শুরু করবে ইনশাল্লাহ। 3-4 মাস পরপর যেহেতু চেঞ্জ হবে, তো আরও প্লেয়ারদের মধ্যে আরও উৎসাহ বাড়বে এবং তাদের মধ্যে আরও কম্পিটিশন যে ভাবটা ওটা তৈরি হবে। এবং যারা আমরা এই পর্যায়ে আসছি, আমরা সবাই চেষ্টা করব যে আরও ভালো কিছু করার এবং পারফরমেন্সটা ধরে রাখার। প্লেয়ারদের নিয়ে যে উদ্যোগটা নেওয়া হয়েছে সেটা আসলে দুর্দান্ত। এতে করে আমাদের দেশের যে খেলোয়াড়রা আছে এবং যারা খেলতে ইচ্ছুক তারা অনেক আগ্রহী হবে, কেননা যেখানে ভবিষ্যৎ নাই সেখানে তো কেউ যেতে চায় না। যে অ্যামাউন্টটা দিয়েছে ওইটা হচ্ছে আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। আমরা এখন ফাইন্যান্সিয়াল যে একটা সাপোর্ট এটা মোটামুটি আমরা পাবো ইনশাল্লাহ। ভবিষ্যতে যেমন আমরা এশিয়ান গেম না, আমরা অল প্যারা গেমের মধ্যে আমরা অংশগ্রহণ করে বাংলাদেশের জন্য ভালো সুনাম বয়ে আনতে পারবো ইনশাল্লাহ। প্রধানমন্ত্রীর কাছ থেকে ক্রীড়া ভাতা পেয়ে খুশি নারী সাফ ফুটসাল চ্যাম্পিয়ন দলের অধিনায়ক সাবিনা খাতুন। এই সম্মাননা সামনের দিনগুলোতে অনুপ্রেরণা যোগাবে। ক্রীড়াবিদদের ওপর ভালো খেলার চাপও থাকবে সবসময়। নারী ফুটবলারদের জন্য আলাদা মাঠের প্রতিশ্রুতি পেয়ে বাড়তি উচ্ছ্বাস সাবিনার কণ্ঠে। বিস্তারিত জানাচ্ছেন এসএম ইকবাল। দেশের ক্রীড়াঙ্গনে নিঃসন্দেহে আজকের দিনটা স্মরণীয় হয়ে থাকবে। আমাদের অ্যাথলিটরা আর্থিক নিশ্চয়তা পেয়েছেন এবং তার সঙ্গে স্পেশাল কিছু মোমেন্ট হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে তারা সরাসরি কথা বলেছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশ ফুটসাল দলের বর্তমান অধিনায়ক সাবিনা খাতুন। আমরা সাবিনার কাছ থেকে জানতে চাবো, আসলে সাবিনা, এই যে অ্যাচিভমেন্টটা বা এই বিষয়টা, এটা হচ্ছে আসলে বলছিলাম যে ধরে রাখাটা কতটা চ্যালেঞ্জিং হতে পারে? অনেক বড় চ্যালেঞ্জিং, কারণ প্রত্যেকটা প্রথমত আপনি টাকার অ্যামাউন্টটা যদি দেখেন, টু বি ভেরি অনেস্ট, যে সকল প্লেয়াররা বাংলাদেশের খেলাধুলা করে তাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি। সো সেই জায়গা থেকে চ্যালেঞ্জটা হচ্ছে অনেক বেশি এবং আমি মনে করি যে এটা চ্যালেঞ্জের পাশাপাশি তাদের পারফরমেন্সের নিজেদেরকে ভালো করার জন্য একটা আলাদা হচ্ছে একটা প্রেশার তাদেরকে ক্রিয়েট করবে। প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা হয়েছে, একমাত্র সময় তো আপনারই কথা হয়েছে। কি কথা হয়েছে পিএম এর সঙ্গে, এটা একটু বলবেন? উনি হচ্ছে স্ক্রিপ্টের সময় স্যার বলছিলেন যে অনুভূতিটা নিজের মতো করে বলতে, যেহেতু স্ক্রিপ্ট দেওয়া হয়, সো সেই হিসেবে উনি বলছিলেন যে স্ক্রিপ্ট ছাড়া নিজের মনে যেটা আসে সেটা বলতে। তারপরও নিজের মতো করে বলার একটা ফ্রিডম দিয়েছেন প্রধানমন্ত্রী, সেই অনারটা নিশ্চয়ই উপভোগ করেছেন। অবশ্যই এটা, এবং কিছু জিনিস ছিল সেগুলোও বলেছি, হ্যাঁ, এবং সকল ক্রীড়া সংগঠক যারা আছে তাদের কথা বলেছি। সব কিছু মিলিয়ে এক দারুণ উপভোগ্য একটা মোমেন্ট ছিল। পিএম এর কাছে সরাসরি মাঠ চেয়েছেন। আমরা জানি আমাদের ফুটবলাররা যখনই বাইরে যায়, বাহিরের মাঠ দেখে অভিভূত হয়। এরকম একটা মাঠে খেলার দীর্ঘদিন ধরে আপনাদের আক্ষেপ রয়েছে, এটা পিএম এর কাছে সরাসরি চেয়েছেন। পিএম কি বলেছে? উনি বলেছেন যে অলরেডি সাবিনা তোমাদের মাঠের কাজ চলছে। আচ্ছা, জি। কেমন ধরনের মাঠ বা কোথায় হচ্ছে এগুলি কিছু? না, এখনো বলেনি, তবে কার্যক্রম শুরু হয়েছে এটা বলেছেন। আর স্পেশাল কোনো মোমেন্ট ছিল কিনা আজকে টোটাল আয়োজনটা? স্পেশাল মোমেন্ট হচ্ছে আমি যখন বলছিলাম যে নার্ভাস হয়ে যাই, স্যার তখন বলছিলেন যে সাবিনা আমিও নার্ভাস হয়ে যাই এখনো। ভালো লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা কথা বলছিলাম বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং ফুটসাল দলের বর্তমান অধিনায়ক সাবিনা খাতুনের সঙ্গে। আজকের এই ঐতিহাসিক মোমেন্টে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি কথা বলেছেন এবং অ্যাথলিটরা একজন প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলার পর তাদের যে হচ্ছে কনফিডেন্স লেভেলটা, সেটা নিঃসন্দেহে আরও অনেক বহুগুণে বেড়ে যায় এবং যেটার হচ্ছে ইতিবাচক প্রভাব পড়তে পারে মাঠের পারফরমেন্সে। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। নামমাত্র স্টেডিয়াম নয়, আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের সক্ষমতা রাখে এমন স্টেডিয়াম নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই মোতাবেক নকশা প্রস্তুত করে এখন বাজেট নিয়ে কাজ হচ্ছে। সময় সংবাদে জানিয়েছেন বাফুফের সভাপতি তাবিত আওয়াল। স্টেডিয়াম কিংবা ক্রীড়া স্থাপনা তৈরির ক্ষেত্রে শুধু ফুটবল নয়, প্রধানমন্ত্রীর কাছে অন্যান্য ডিসিপ্লিনগুলো সমান গুরুত্বর বলেও জানান তাবিত। ক্রীড়াবিদদেরকে একটি সমৃদ্ধ জাতি গঠনে ক্রীড়াঙ্গনের গুরুত্বের কথা বেশ ভালোভাবেই জানা তারেক রহমানের। প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে মাত্র 1.5 মাসের মাথায় অ্যাথলিটদের আর্থিক নিরাপত্তার জন্য যুগান্তকারী পদক্ষেপ তার। দেশের সব ক্রীড়া সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে তার এমন আয়োজনে পিছিয়ে পড়া ক্রীড়াঙ্গনে নতুন আশার সঞ্চার। এবং এই সুনাম শুধু অ্যাথলিটদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে ক্রীড়াঙ্গনের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়, এর সঙ্গে প্রয়োজন খেলোয়াড়দের জন্য উপযুক্ত অনুশীলন ব্যবস্থার নিশ্চয়তা। যা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করছেন তাবিথ আওয়াল। নামমাত্র স্টেডিয়ামের পরিবর্তে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের সক্ষমতা রাখে বাফুফের সভাপতিকে এমন স্টেডিয়াম নির্মাণের নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। নামে মাত্র স্টেডিয়াম থাকলে কিন্তু হবে না, মানে মানসম্পন্ন মাঠ থাকতে হবে,
ইন্টারন্যাশনাল হোস্টিংয়ের জন্য, ইভেন ব্রডকাস্টিং ঠিক রাখার জন্য ওরকম লজিস্টিক সাপোর্ট একটা এরিনা থাকতে হবে। আজকে যে কথাটা উঠেছে যে প্র্যাকটিস করার সময় যেন নিরাপদভাবে একজন প্র্যাকটিস করতে পারে, কাজ হয়তো এখন ডিজাইন অথবা বাজেটিং স্টেজে আছে, কিন্তু অতি শিগগিরই কিন্তু মানে কিছু কিছু প্রকল্প আমরা দৃশ্যভাবে দেখতে পারবো, এটা বেশি দিন লাগবে না। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু মানে টোটালি ইনফর্মড অ্যান্ড উনি ভেরি মানে ওনার উদ্দেশ্য কিন্তু ক্লিয়ার যে স্পোর্টস ডেভেলপমেন্টটা কেমনে করতে হবে। ফুটবলের প্রতি আলাদা ভালোবাসা থাকলেও দেশের প্রতিটি খেলায় প্রধানমন্ত্রীর কাছে সমান গুরুত্বের। এক্ষেত্রে ফুটবল ক্রিকেট আলাদা না করে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সব ফেডারেশনকে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। স্পোর্টস মাইন্ডসেটটা খুব ইম্পর্টেন্ট ছিল, যে কারণে স্পোর্টসের ফ্যামিলি আজকে ছিল অ্যান্ড সবাইকে বলা হয়েছিল যে একজন আরেকজনকে যেন সহযোগিতা করে এবং চেষ্টা করে একসাথে কাজ করার জন্য। প্রধানমন্ত্রী কিন্তু আমাদেরকে মনে করে দিয়েছে যে জয় যেরকম স্পোর্টস একটা অংশ, পরাজয় কিন্তু স্পোর্টস একটা অংশ, কিন্তু আমাদের মনোভাব থাকতে হবে যে আমরা প্রতিবার আমরা এর পরের বার বেটার চেষ্টা করব এবং দেশকে সামনে এগিয়ে নেওয়ার আমরা চেষ্টাতে কখনো আমরা পিছপা হব না। সম্প্রতি ফুটসাল যুগে প্রবেশ করেছে বাংলাদেশ, সেখানে সফলতার স্বাক্ষর রেখেছেন সাবিনারা। তাদের নির্বিঘ্ন অনুশীলন আর খেলার সুবিধার কথা বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী দ্রুতই ফুটসাল মাঠ তৈরির নির্দেশ দিয়েছেন বলেও জানান তাবির। অলরেডি এই প্রসেসে কাজ শুরু হয়ে গেছে, ইনফ্যাক্ট চূড়ান্ত পর্যায়ে আছে। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে সিঙ্গাপুরের চ্যালেঞ্জ নেবে বাংলাদেশ। হোম ম্যাচে হারলেও অ্যাওয়ে ম্যাচে জয় দিয়ে শেষটা রাঙাতে চান কোচ হাভিয়ার কাবরেরা। একাধিক ফুটবলারের ইনজুরিতে একাদশে আসছে পরিবর্তন, চুক্তির মেয়াদ বাড়বে কিনা তা নিয়ে ভাবতে নারাজ কোচ কাবরেরা। ফুটবলারদের কাছে ইতিবাচক পারফরমেন্স চান তিনি। প্রবাসী বাংলাদেশি সমর্থকদের সমর্থনে সেরাটা দিতে চান জামাল ভুঁইয়া। বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছেন না সিঙ্গাপুর কোচও। ন্যাশনাল স্টেডিয়াম সিঙ্গাপুরে ম্যাচ শুরু সন্ধ্যা 6টায়। একটা স্বপ্ন নিয়ে গত বছর 25 মার্চ মেঘালয়ের শিলংয়ে এশিয়ান কাপ বাছাই শুরু করেছিল বাংলাদেশ। হামজা শমিদদের ছোঁয়ায় বদলে যাওয়া লাল সবুজ বাছাই শুরু করেছিল ভারতের বিপক্ষে গোল শূন্য ড্র দিয়ে। এক বছরে বাছাইয়ে বাংলাদেশ খেলেছে 5টি ম্যাচ, প্রাপ্তির খাতায় যোগ হয়েছে ভারতের বিপক্ষে জয় ও হংকংয়ের মাটিতে ড্র। বাকি 2 ম্যাচে দেশের মাটিতে সিঙ্গাপুর ও হংকংয়ের কাছে হার। 5 পয়েন্ট নিয়ে 3-এ লাল সবুজ। মূল পর্ব থেকে আগেই ছিটকে গেছে হামজারা, তবুও সিঙ্গাপুরের বিপক্ষে শেষটা জয়ে রাঙানোর আশা বাংলাদেশের। সবশেষ ভিয়েতনামের মাটিতে 3-0 গোলে হেরেছে লাল সবুজ। সে ম্যাচে ছন্ন ছাড়া রক্ষণ ও গোলরক্ষক শ্রাবণের পারফরমেন্সে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল কোচ হাভিয়ার কাবরেরাকে। সে ম্যাচের ভুল ত্রুটি শুধরে নিয়ে সিঙ্গাপুর চ্যালেঞ্জ জয়ের আশা লাল সবুজের। গত বছর জুনে দেশের মাটিতে সিঙ্গাপুরের কাছে 2-1 গোলে হেরেছিল জামাল ভুঁইয়ারা। কার্ডের কারণে সে ম্যাচে খেলার রাকিব তপু নেই এবার, তবুও স্বপ্নবাজ কোচ। প্রতিপক্ষ সিঙ্গাপুর এবছর খেলেনি কোনো ম্যাচ। মার্চে ফারো আইল্যান্ডের বিপক্ষে খেলার কথা থাকলেও মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে তা হয়নি। মূল পর্বের টিকিট আগেই নিশ্চিত হয়ে গেছে সিঙ্গাপুরের। শক্ত প্রতিপক্ষ মানছেন কোচ। কাবরেরার দায়িত্বকালে এটাই বাংলাদেশের শেষ ম্যাচ। চুক্তির মেয়াদ বাড়বে কিনা তা নিয়ে ভাবতে চান না কোচ। আমরা হোম ম্যাচে হেরেছিলাম, তবে অ্যাওয়ে ম্যাচে জয় পাওয়া সম্ভব। আমাদের লক্ষ্য জয়। মাঠে ওরা ইতিবাচক ফুটবল খেলবে, এটাই প্রত্যাশা আমার। দেখুন, চুক্তি নিয়ে ভাবতে চাই না, আপাতত ম্যাচেই মনোযোগ দিতে চাই। ম্যাচের আগে একাধিক ফুটবলারের ইনজুরি নিয়ে চিন্তায় কোচ হাভিয়ার কাবরেরা। এরই মধ্যে ছিটকে গেছেন আরমান ফয়সাল ফাহিম। ইনজুরি আছে সুমন রেজারও। আক্রমণে তাই মিরাজুলেই ভরসা রাখতে হবে কোচকে। শুরুর একাদশে রাখা হতে পারে মোরসালিনকেও। ফিট হয়ে উঠেছেন কাজিম শাহ ও ফয়সাল আহমেদ ফাহিম। গোল পোস্টে শ্রাবণের পরিবর্তে সম্ভাবনা বেশি মিতুল মার্মাকে সুযোগ দেয়ার। সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশিদের সমর্থনে জয় চান অধিনায়ক জামাল ভুঁইয়া। অবশ্য আমরা চাই আরো ফ্যান্স যদি আসতে পারলে তো টিমের জন্য ভালো, কারণ এখন মাত্র 6,000 টিকিট দিয়ে দিছে, কিন্তু হোটেলের সামনে অনেক ফ্যান্স মিট করছে, তো ওরা সবাই রিকোয়েস্ট করছে আরও টিকিট। তো আনফর্চুনেটলি মানে সিঙ্গাপুর ফেডারেশন দিতে পারে না। আমরা তো জানি যারা ঢুকতে পারবে না ওরা সাপোর্ট করবে, সো
we have them in our hearts and we will also fight for them. হামজাকে নিয়ে আলাদা কোনো পরিকল্পনা নয়, বরং সবাইকে সমান চোখে দেখছে সিঙ্গাপুর। আমরা বাংলাদেশকে সমীহ করছি, আলাদা করে হামজাকে নিয়ে ভাবছি না। আমাদের লক্ষ্য শুধুই জয়। দুদল এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে 3 বার, এর মধ্যে 2 জয় সিঙ্গাপুরের, একটি ম্যাচ হয়েছে ড্র। পারভিন আক্তার, সময় সংবাদ। নেপালের বিপক্ষে জোড়া গোল করে দলকে সাফ অনূর্ধ্ব-20 ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে তুলতে চান যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার রোনান সুলিভান। সেমিফাইনাল জয় কঠিন হলেও দলগত নৈপুণ্যে ম্যাচ জয়ের লক্ষ্য তার। মালদ্বীপে অনুশীলনের শেষ সময় নিজেদের ঘাটতির জায়গাগুলোতে জোর দিচ্ছেন ফুটবলাররা। তাদের দ্রুত উন্নতিতে খুশি টিম ম্যানেজমেন্ট। সিঙ্গাপুরে এশিয়ান কাপ বাছাই সামনে রেখে কঠিন পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছে হামজা জামালরা। বড়দের পথ ধরে সাফ অনূর্ধ্ব-20 ফুটবল চ্যাম্পিয়নশিপ সামনে রেখে শেষ সময়ে নিজেদের প্রস্তুত করছে অনূর্ধ্ব-20 ফুটবল দল। মালদ্বীপ ফুটবল অ্যাসোসিয়েশন টার্ফে ফুটবলারদের টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল দিকের উন্নতির উপর জোর দিয়েছেন কোচিং স্টাফ। এছাড়া তাদের বিভিন্ন পজিশনে পরখ করার পাশাপাশি ম্যাচ পরিস্থিতি বিশ্লেষণ ও দলগত সমন্বয়ের উপর জোর দিয়েছেন তারা। আসরে পাকিস্তানের বিপক্ষে জোড়া গোল ও ভারতের বিপক্ষে ম্যাচে 1 অ্যাসিস্ট করে এরই মধ্যে দেশের ফুটবল প্রেমীদের আগ্রহের কেন্দ্রে পরিণত হয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার রোনান সুলিভান। নেপালের বিপক্ষে ম্যাচ নিয়েও স্বপ্নবাজ এই তরুণ। সেমিফাইনালে জোড়া গোল করে দলকে ফাইনালে তোলার স্বপ্ন তার। নিজেদের ঘাটতির জায়গাগুলো শুধরে নেয়ার দিকে মনোযোগ দিচ্ছেন বাকিরাও। এটা একটা কঠিন ম্যাচ হবে। আমরা দলগত পারফরমেন্স উপহার দিয়ে নেপালকে হারিয়ে ফাইনালে উঠতে চাই। আশা করছি এই ম্যাচেও জোড়া গোল করতে পারবো। ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলার পর গতকালকে আমরা রিকভারি সেশন করছি, আর আজকে আমরা প্র্যাকটিস সেশন করলাম। সবাই মেন্টালিটি ফিট আছে এবং কালকে আমরা একটা সেশন করে সেমিফাইনালে অংশগ্রহণ করব। ফুটবলারদের দ্রুত উন্নতিতে খুশি টিম ম্যানেজমেন্টও। এই টিমের বন্ডিং ইজ অ্যাজ গুড অ্যাজ এনিওয়ার আই হ্যাভ বিন বিফোর। দ্য প্লেয়ার্স আর ভেরি টুগেদার। কোচদের মধ্যে ইউনিটিটা ভালো। অফ দ্য ফিল্ড ওদের রিলেশনশিপ খুবই ভালো। দে স্পেন্ড আ লট অফ টাইম টুগেদার। ওরা একসাথে আড্ডা মারে, গল্প করে। দে টক অ্যাবাউট ফুটবল and they talk about their lives. আর আমার মনে হয় আমরা যে এত ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে ছেলে পেলেদেরকে নিয়ে এসে এত কম সময়তে যে বন্ডিংটা করাতে পারছি, আই থিঙ্ক ইটস কোয়াইট ইমপ্রেসিভ অ্যান্ড গুড। আই ডোন্ট থিঙ্ক আমাদের টিম স্পিরিটের কোনো সমস্যা আছে। আই থিঙ্ক দ্য টিম স্পিরিট ইজ ভেরি হাই। 1 এপ্রিল মালের ন্যাশনাল স্টেডিয়ামে জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছে না বাংলাদেশ। পারভিন আক্তার, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়। সরকারের মতো বিসিবিও চায় জনসম্মুখে আনা হোক ক্রিকেট বোর্ডের সব অনিয়ম। তবে সবশেষ নির্বাচনে অনিয়মের অভিযোগ মানতে নারাজ সহ সভাপতি ফারুক আহমেদ। সরকার চাইলে সরে যেতে আপত্তি নেই সাবেক এই অধিনায়কের। বিসিবি সভাপতির সঙ্গে আলোচনা করেও সমাধান আনতে পারেননি ক্রিকেটের বর্তমান অচলাবস্থাতে। অন্তর্বর্তী সরকারের সময়ে বিসিবির দায়িত্ব নিয়ে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দেন ফারুক আহমেদ। তবে তাতে কাজের কাজ হয়নি খুব একটা। পরিচালকদের রোষানলে পড়ে উল্টো নিজের পদই হারান সাবেক এই অধিনায়ক। বিগত সময় যেখানে দুর্নীতি হয়েছে সেগুলোকে কিভাবে এবার বিসিবির দুর্নীতি খুঁজতে পাশে পাচ্ছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রীকে। বর্তমান সহসভাপতি সরকারের এমন উদ্যোগে খুশি। প্রত্যাশা জনসম্মুখে আনা হবে দুদকের তদন্ত প্রতিবেদন। শুধু দাঁড়িয়ে একটা কথা বলা, কিন্তু there is a big difference। আমার মনে হয় সে মিন করেছেন, এবং যদি কোনো অ্যানামলিজ হয়, যদি কোনো কিছু হয়ে থাকে, তাহলে এটা জনসম্মুখে আসলে ভালো। দুর্নীতি যদি না হয়ে থাকে, এটাও তাদেরও ক্লিন চিট পাওয়া দরকার। যদিও বিসিবির সবশেষ নির্বাচন নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে একমত নন ফারুক আহমেদ। ভোটাভুটিতে অস্বচ্ছতার সুযোগ দেখছেন না সাবেক অধিনায়ক। বিকল্প হিসেবে অন্যরা থাকলে বিসিবির দায়িত্ব ছেড়ে দিতেও আপত্তি নেই তার। প্রসেস নিয়ে কথা বলতে হবে, কারচুপি কোনো স্কোপ নেই, বিকজ আপনার তো প্রতিদ্বন্দ্বিতা ছিল না আপনার। সো সেই দিকে বিবেচনা করলে আমার মনে হয় যে একটা ইলেকশন যেভাবে হয় সেভাবেই হয়েছে। বোর্ড ক্লাব দ্বন্দ্বে অচল হয়ে আছে দেশের ক্রিকেট। মৌসুম শেষের দিকে থাকলেও মাঠে গড়ায়নি ঢাকা প্রিমিয়ার লিগ। আর্থিক দুরবস্থায় দিন কাটাচ্ছেন ক্রিকেটাররা। তবে এখনো এই সংকট কাটিয়ে ওঠার পথ খুঁজে পায়নি বিসিবি। ব্যাখ্যা নেই পরিচালকদের পদত্যাগ নিয়েও। 2টা চিঠি আমি দেখেছি, তারা পরিষ্কার লিখেছে
তাদের ব্যক্তিগত, কারণ ব্যক্তিগত কারণে যে কেউ যে কোনো সময় পদত্যাগ করতে পারে। মেনলি খুব ইম্পর্টেন্ট টপ প্লেয়াররা খেলে, আপনার 3rd ডিভিশন আছে, আবার কোয়ালিফাইংও রয়ে গেছে। সো এগুলো নিয়ে আমাদের এখন আলাপ হবে, আলাপের পর আমরা বুঝতে পারবো কী করতে যাচ্ছি আমরা। আগামী 5 এপ্রিলের মধ্যে বিসিবি নির্বাচনের বৈধতা নিয়ে করা তদন্তের প্রতিবেদন জমা দেবে ক্রীড়া পরিষদের গঠন করা কমিটি। চলছে প্রক্রিয়া, একে একে সাক্ষাৎকার নেওয়া হচ্ছে বর্তমান বোর্ড পরিচালকদের। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করেছে ঢাকা ক্যাপিটালস। এত অনিয়মের পরও বিপিএল এর পরবর্তী আসরে ক্যাপিটালসের বর্তমান মালিকদের দল দেয়া না দেয়া নিয়ে দ্বিধায় বিসিবি। তবে দফায় দফায় চিঠির পরও কোনো অগ্রগতি না দেখে বাধ্য হয়ে এবার ফ্র্যাঞ্চাইজিটির ব্যাংক গ্যারান্টি ভেঙেছে গভর্নিং কাউন্সিল। 1 সপ্তাহের মধ্যে সবার অর্থ পরিশোধ করা হবে বলে জানান সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। বিসিবির নতুন বোর্ডের প্রথম মিটিংয়েই ঘোষণা আসে বিপিএল আয়োজনের। দফায় দফায় মিটিং, ফ্র্যাঞ্চাইজি ফি, ব্যাংক গ্যারান্টির সঙ্গে গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে সুযোগ পায় 6 দল। তবে এত কিছুর পরও শস্যের মধ্যেই লুকিয়েছিল ভূত, সেটা ঢাকা ক্যাপিটালস। তারাই এখন গভর্নিং কাউন্সিলের গলার কাটা। 12তম আসরের শুরু থেকেই নিয়ম মানছে না ঢাকা ক্যাপিটালস। টুর্নামেন্ট শুরুর আগে ক্রিকেটারদের 25% পারিশ্রমিক দিয়েই গড়িমসি শুরু ঢাকা ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের। আসর শেষ বিসিবিকে দেয়া প্রতিশ্রুতিও ভেঙেছে একাধিকবার। গেল আসরে ফিক্সিংয়ের অভিযোগও উঠেছিল তাদের বিরুদ্ধে। এত কিছুর পরও পরবর্তী আসরে তাদের দল দেওয়ার বিষয়ে কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত নিতে পারেনি বিসিবি। নেক্সট ইয়ার হবে, যে গভর্নিং কাউন্সিলে থাকবে তাদের ডিসিশন। আমার যে দায়িত্ব ক্রিকেট বোর্ড দিয়েছে যে প্লেয়ারদের টাকাটা আমরা প্রমিস করেছিলাম যে ফুল পেমেন্টে গ্যারান্টি নিচ্ছি, আমরা সেটার পূরণ করছি। এই যে ঘটনাটা ঘটেছে ধরেন ঢাকার মতো, এটা তো অনাকাঙ্ক্ষিত। আমার কথাটা হচ্ছে আপনি না পারলে টিম নিয়েন না, কিন্তু এই পর্যায়ে এইভাবে টিম চালানো কারোই উচিত না। ঢাকার ক্রিকেটারদের বকেয়া পারিশ্রমিক পরিশোধে এবার বাধ্য হয়ে ব্যাংক গ্যারান্টি ভাঙতে সংশ্লিষ্ট ব্যাংকে চিঠি পাঠিয়েছে গভর্নিং কাউন্সিল। সেখানেও বাধা দেন ঢাকা ক্যাপিটালসের মালিকপক্ষ। তবে তা শোনেননি সদস্য সচিব। 2টা ব্যাংক গ্যারান্টি ছিল, সেটা এনক্যাশমেন্টের জন্যে আমরা ব্যাংকে পাঠিয়ে দিয়েছি। ব্যাংকের প্রসিডিওর অনুযায়ী ধরেন 7-8 দিনের মধ্যে টাকাটা দিয়ে দিলে আমরা তখন যে অ্যামাউন্টটা আসবে এগুলি ক্রিকেট বোর্ড থেকে দিয়ে দিব। তারা বলতেছে যে আমরা টাকা দিয়ে দিচ্ছি, আপনি একটু আমাকে সময় দেন। আমার আর সময় দেওয়ার আমার ক্ষমতা নাই সময় দেওয়ার। আপনি যদি টাকা দিয়ে দেন তাহলে এই টাকা যেটা ব্যাংক দিবে রিফান্ড করে দিব আমরা। এক ঢাকা বাদে 12তম আসরের সব ফ্র্যাঞ্চাইজি প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করেছে। ফিক্সিংয়ের অভিযোগও কম। তাই এবারের আসরকে সেরা মানছেন মিঠু। ওয়েদার ইট ইজ আ সাকসেসফুল বিপিএল অর এটা আপনারা জানেন। আমি যেটার আমার মানদণ্ড হচ্ছে যে আমি এবার রিপোর্টিং, এটার এগেনস্টে রিপোর্টিং, বিপিএল এর রিপোর্টিং কম হয়েছে। ধরেন কোনো অ্যান্টি করাপশনের ব্যাপারে, তারপরে এই যে টাকার ব্যাপারেও তো আমরা এখন সর্ট আউট হয়ে যাচ্ছে। সো নেক্সট উইক থেকে আপনারা কেউ বলতে পারবে না যে টাকা বাকি আছে। তবে এত চাপ নিয়ে পরবর্তী আসরে গভর্নিং কাউন্সিলে থাকবেন কিনা তা নিয়ে দ্বিধায় মিঠু। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। আবারও স্বাগত খেলার সময়। ফিফা প্রীতি ম্যাচে রাতে মাঠে নামছে জার্মানি। বাংলাদেশ সময় রাত 1:45 ঘানার মুখোমুখি হবে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এদিকে আরেক ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে লড়বে নরওয়ে। আর্লিং হল্যান্ডের দল মাঠে নামবে রাত 10টায়। দুদিন আগেই সুইজারল্যান্ডের বিপক্ষে হাই ভোল্টেজ এক ম্যাচ খেলেছে জার্মানরা। ফ্লোরিয়ান ভির্টসের নৈপুণ্যে জয় পেয়েছে তারা। পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত সুইসদের 4-3 গোলে হারিয়েছে ডায়মন্ড শাফটরা। রক্ষণভাগ নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকলেও এবার ঘানার বিপক্ষে আরও আগ্রাসী হয়ে মাঠে নামবে জার্মানি। স্টুটগার্টে হোম ক্রাউডের সামনে খেলা। আবার টানা 6 ম্যাচ জিতে আত্মবিশ্বাসী হুলিয়ান নাগেলসম্যানের শিষ্যরা। বিশ্বকাপ বাছাইয়ে 5 ম্যাচের 4টিতে কোনো গোল হজম না করলেও সুইজারল্যান্ডের বিপক্ষে ছিল ভিন্ন চিত্র। পরের ম্যাচে ছন্দহীন ঘানা অবশ্য বাধা হওয়ার কথা নয়। সবশেষ 3 ম্যাচেই হেরেছে তারা, যার মধ্যে আছে অস্ট্রিয়ার কাছে 5-1 গোলে হারও। আফ্রিকান দলটির বিপক্ষে বেঞ্চের শক্তি পরখ করে দেখতে চাইবেন কোচ। প্রথমবারের মতো শুরুর একাদশে সুযোগ পেতে পারেন লেনার্ড কার্ল। কাই হেভার্টসের পরিবর্তে দেখা যেতে পারে নিক উল্টমেটকে। ডিফেন্সে গুরু দায়িত্ব থাকবে আন্তোনিও রুডিগার, নাথানিয়েল ব্রাউন ও ম্যালিক থিয়াওয়ের উপর। এর আগে 3 বার ঘানার বিপক্ষে মাঠে নেমেছে জার্মানি। 1993 ও 2010 সালে জয় পেয়েছিল ইউরোপ জায়ান্টরা। তবে 2014 বিশ্বকাপের ম্যাচটা হয়েছিল ড্র।
এদিকে ফ্রেন্ডলি ম্যাচে বড় পরীক্ষা নরওয়ের, প্রতিপক্ষ আগের ম্যাচে জার্মানিকে কাঁপিয়ে দেয়া সুইজারল্যান্ড। রাজধানী অসলোতে সুইসদের আতিথ্য দেবে আর্লিং হল্যান্ডের দল। নেদারল্যান্ডস থেকে জয় নিয়ে ফিরতে পারেনি তারা, তাই এবার ঘরের মাঠে জয়ের ধারায় ফিরতে মরিয়া। বিশ্বকাপ বাছাই পর্ব দুর্দান্ত কেটেছে নরওয়েজিয়ানদের। 8 ম্যাচের 8টাতেই জিতেছে। ইতালির মতো দলকে উড়িয়ে দিয়েছে। 5 গোল হজমের বিপরীতে গোল করেছে 37টি, যার মধ্যে গোল মেশিন হল্যান্ডেরই আছে 16টি। হল্যান্ডকে রুখে দিতে প্রস্তুত সুইজারল্যান্ডও, ছন্দে আছে তারা। কোয়ালিফায়ার্সে সুইসরাও ছিল অপরাজিত, 14টি গোল করেছে, হজম করেছে মাত্র 2টি। 144 ম্যাচ খেলা গ্রানিট শাকা মিডফিল্ডে কি ম্যান। আক্রমণ ভাগে ছন্দে আছেন এমবোলো আর এন্দোয়ে। জার্মানি ম্যাচের অনুরূপ ফার্স্ট 11ই নামাতে পারেন কোচ। মাকসুম আলম খান, সময় সংবাদ। ব্রাজিলের বিপক্ষে জয়ের রেশ কাটতে না কাটতে মেরিল্যান্ডের নর্থ ওয়েস্ট স্টেডিয়ামে আবারও ফরাসি দাপট। কলম্বিয়াকে স্রেফ খড়কুটোর মতো উড়িয়ে দিল ফ্রান্স। পুরো নতুন এক একাদশ নিয়ে কলম্বিয়ানদের 3-1 গোলে হারালো দিদিয়ের দেশম বাহিনী। জোড়া গোল করেছেন দিজিয়ে দুয়ে। ম্যারিল্যান্ডের আকাশটা তখন হলুদ রঙে রাঙানো। গ্যালারি জুড়ে কলম্বিয়ান সমর্থকদের গগন বিদারী চিৎকার। মাঠের লড়াই শুরুর 5 মিনিটেই রিচার্ড রিওসের বুলেট গতির শট যখন পোস্ট ঘেঁষে বেরিয়ে গেল, মনে হচ্ছিল দিনটা বুঝি কলম্বিয়ারই। কিন্তু দিদিয়ের দেশমের ডেরায় তো লুকিয়েছিল অন্য এক পরিকল্পনা। ব্রাজিলকে হারানোর পর দলের 11 জনকেই বদলে ফেলেছিলেন ফরাসি মাস্টারমাইন্ড। 35তম জন্মদিনে ক্যাপ্টেনের আর্মব্যান্ড হাতে এনগোলো কান্তে ছিলেন মাঝ মাঠের অতন্দ্র প্রহরী। খোলস ছেড়ে বের হতে ফ্রান্স সময় নেয় 29 মিনিট। বক্সের বাইরে আলগা বল পেয়ে তরুণ তুর্কি দিজিয়ে দুয়ের মাপা শট। ডিফ্লেকশনে বল যখন জালে জড়ায়, স্তব্ধ ম্যারিল্যান্ড। কিন্তু নাটকীয়তা তখনও বাকি। বিরতির ঠিক 4 মিনিট আগে ম্যাগনাস অ্যাক্লিউসের নিখুঁত ক্রস আর মার্কাস থুরামের পাওয়ারফুল হেড। ক্রসবারে লেগে বল যখন দাগ অতিক্রম করছে, কলম্বিয়া তখন খাদের কিনারায়। 2-0 এগিয়ে বিরতিতে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা কলম্বিয়ার। লুইস দিয়াজ প্রায় গোল পেয়ে যাচ্ছিলেন, কিন্তু অভিষেক ম্যাচে ম্যাক্সেন্স লাক্রোয়া যেন চীনের প্রাচীর। সেই গোল বাঁচানোর রেশ কাটতে না কাটতেই বিধ্বংসী কাউন্টার অ্যাটাক। রায়ান চেরকির পাস থেকে বল নিয়ে ঝড়ের বেগে বক্সে ঢুকে যান মার্কাস থুরাম, আর গোলমুখে থাকা 20 বছর বয়সী দুয়ে ভুল করেননি দ্বিতীয়বার। নিজের দ্বিতীয় আর দলের তৃতীয় গোল করে কলম্বিয়ার কফিনে শেষ পেরেকটা ঠুকে দেন পিএসজির এই উইঙ্গার। ম্যাচের শেষ দিকে হামিল্টন কাম্পাস একটা গোল শোধ করে ম্যাচে ফেরার আভাস দিলেও তা কেবল সান্ত্বনাই হয়ে থেকেছে। শেষ দিকে বদলি হিসেবে কিলিয়ান এমবাপের মাঠে নামা গ্যালারিতে উত্তাপ বাড়ালেও অফসাইড খাড়ায় বাতিল হয় তার রেকর্ড ছোঁয়া গোল। তবে তাতে জয়ের আনন্দ ম্লান হয়নি ফরাসিদের। 3-1 গোলের দাপুটে জয়ে টানা 9 ম্যাচ অপরাজিত থাকলো লেব্লুরা। এই জয় কেবল একটা প্রীতি ম্যাচে নয়, বরং বিশ্বকাপের আগে প্রতিপক্ষের জন্য কড়া এক হুঁশিয়ারি। মূল একাদশ হোক কিংবা সাইড বেঞ্চ, দেশম বাহিনী অপরাজেয়। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। আবারও স্বাগত। খেলার সময় আর মাত্র 10 সপ্তাহ, এরপরই পর্দা উঠবে ফুটবলের মহাযজ্ঞ 2026 ফিফা বিশ্বকাপের। কিন্তু ফুটবল উৎসব শুরুর আগে ঘনিয়ে আসছে উদ্বেগের কালো মেঘ। 2026 বিশ্বকাপে লাখ লাখ দর্শক গুরুতর মানবাধিকার ঝুঁকির সম্মুখীন বলে জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি সতর্ক করে বলেছে, ফিফার প্রতিশ্রুতি অনুযায়ী নিরাপদ, উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক বিশ্বকাপ থেকে অনেকটাই সরে যাচ্ছে এবারের আসর। বিশ্বকাপ মানেই উৎসব, কোটি ভক্তের মিলন মেলা। কিন্তু 2026 ফিফা বিশ্বকাপ ঘিরে এবার সামনে এসেছে গুরুতর মানবাধিকার উদ্বেগ। 2026 ফিফা বিশ্বকাপের সিংহভাগ ম্যাচের আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে দেশটি এখন এক মানবাধিকার জরুরি অবস্থা পার করছে। গত 1 বছরে প্রায় 5 লাখ মানুষকে দেশটি থেকে বিতাড়িত করা হয়েছে, যা বিশ্বকাপের ফাইনাল ম্যাচের ভেন্যু মেটলাইফ স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতার চেয়েও 6 গুণ বেশি। আগ্রাসী অভিবাসন আইন এবং ব্যাপক ধরপাকড়ের কারণে ফুটবল প্রেমীদের মাঝে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। বিশেষ করে নথিহীন অভিবাসী পরিবারগুলোর কাছে এই বিশ্বকাপ আনন্দের পরিবর্তে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। 8 বছর আগে যখন এই বিশ্বকাপ আয়োজনের সত্ত্ব দেওয়া হয়েছিল, তখন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল একটি নিরাপদ, মুক্ত এবং অন্তর্ভুক্তিমূলক টুর্নামেন্টের। কিন্তু বর্তমান পরিস্থিতি সেই প্রতিশ্রুতির সঙ্গে মিলছে না। আমরা ফিফার কাছে দাবি জানাচ্ছি, তারা যেন ট্রাম্প প্রশাসনের
ওপর। তাদের প্রভাব খাটিয়ে নিশ্চয়তা দেয় যে স্টেডিয়াম ফ্যান বা জোনগুলোর আশপাশে আইসিই বা ইমিগ্রেশন পুলিশের কোনো তৎপরতা থাকবে না। বিশ্বকাপ বয়কট নয়, বরং দর্শকদের সচেতন থাকা উচিত। সীমান্ত পেরিয়ে মেক্সিকোতেও চিত্রটা অনেকটা একই রকম। সহ আয়োজক মেক্সিকো প্রায় 20,000 সেনাসহ মোট 1 লাখ নিরাপত্তা কর্মী মোতায়েন করার ঘোষণা দিয়েছে। অ্যামনেস্টির সংখ্যা এই মিলিটারাইজেশন বা সামরিকীকরণ সাধারণ মানুষের ওপর দমন পীড়নের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। মেক্সিকো সিটিতে বিশ্বকাপের উদ্বোধনী দিনে নিখোঁজ হওয়া ব্যক্তিদের স্বজনরা একটি বড় বিক্ষোভের ডাক দিয়েছেন। তাদের ভয় বিশ্বকাপের চাকচিক্য আড়াল করতে সরকার হয়তো কণ্ঠরোধ করার চেষ্টা করবে। এদিকে শান্ত কানাডাতেও দেখা দিয়েছে বিপত্তি। টরন্টো ও ভ্যানকুভারে সৌন্দর্য বর্ধনের নামে গৃহহীন মানুষদের উচ্ছেদের খবর পাওয়া গেছে। এমনকি ফিফার ইভেন্টের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে শীতকালীন আশ্রয় কেন্দ্র। এছাড়া সেনেগাল, আইভরি কোস্ট, হাইতি এবং ইরানের মতো দেশগুলোর ভক্তদের ওপর বিদ্যমান ভ্রমণ নিষেধাজ্ঞা ফুটবলকে একটি সর্বজনীন রূপ দিতে বাধা হয়ে দাঁড়িয়েছে। অ্যামনেস্টি দর্শকদের টুর্নামেন্ট বয়কট না করে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে। সবকিছু মিলিয়ে চাপে আছে ফিফা। রাজনৈতিক ও প্রশাসনিক চাপ সামলে বৈষম্যহীন ও নিরাপদ বিশ্বকাপ উপহার দেয়াই এখন বড় চ্যালেঞ্জ ফুটবলের সর্বোচ্চ সংস্থার। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। আবারও স্বাগত। খেলার সময় আধুনিক সুযোগ সুবিধা ও উন্নত অবকাঠামো থাকার পরও অবহেলিত রংপুর জেলা স্টেডিয়াম। ইনডোরের বিশাল সুইমিং পুল নজর কাটছে খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমী সহ সবার। কিন্তু উদ্বোধনের 4 বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো লিগ, টুর্নামেন্ট বা বড় কোনো ম্যাচ হয়নি স্টেডিয়ামটিতে। ফলে আধুনিকীকরণের মূল উদ্দেশ্যই ব্যাহত হচ্ছে। এই নিয়ে দায়সারা জবাব জেলা ক্রীড়া সংস্থার। শাকিল মাহমুদের ক্যামেরায় বিস্তারিত রেদওয়ান হিমেলের রিপোর্টে। 1968 সালে প্রতিষ্ঠিত হয় রংপুর জেলা স্টেডিয়াম, কিন্তু করোনা মহামারীতে স্টেডিয়ামটিতে তৈরি হয়েছিল ভুতুরে পরিবেশ। কাশবনে ঢাকা পড়েছিল স্টেডিয়ামের মূল মাঠ। ভাঙাচোরা পোড়াবাড়িতে পরিণত হয় ইনডোর, গ্যালারি ও ড্রেসিং রুম। তবে দ্রুত বদলে গেছে পরিস্থিতি। সংস্কারের পর বর্তমানে ভালো অবস্থায় এই স্টেডিয়াম। মিডিয়া সেন্টার, হোস্টেল, সেমিনার কক্ষ, সভাকক্ষ সহ প্রেস বক্স সবকিছুই অত্যাধুনিক। বিশাল পরিসর নিয়ে হয়েছে ইনডোর স্টেডিয়াম। 5 লেন বিশিষ্ট 25 মিটার দীর্ঘ সুইমিং পুলের নীলাভ পানিতে নিয়মিত হয় সাঁতার অনুশীলন। অবকাঠামোগত উন্নয়ন হলেও যে লক্ষ্য নিয়ে তৈরি হয়েছিল স্টেডিয়াম, সেটাই শুধু অনুপস্থিত। রংপুর স্টেডিয়াম যেহেতু মানে বড় ধরনের আমরা একটা আশা করি, মানে টুর্নামেন্ট আশা করি যে হোক, আমরাও খেলবো ওখানে। আমরা তো সারা বছর প্র্যাকটিস করে কোথাও যেতে পারবো না। প্র্যাকটিস করলে শুধু হবে, তখন আমাদের সুযোগ পাইতে হবে। সরকারের কাছে আবেদন করতে চাই যে এখানে অনেক বেশি করে লিগ হোক, তাতে আমরা এস ভিত্তিক লেভেল থেকে উঠতে পারি, অনেক দূর এগিয়ে যেতে পারি। সুইমিং পুল হয়েছে, স্টেডিয়ামের সংস্কার হয়েছে, একটা ইনডোর হয়েছে, তো এটা খুবই একটা ভালো একটা পজিটিভ দিক। রংপুর একটি বিভাগীয় এলাকা হিসাবে এখানে নিয়মিত খেলাধুলা, ফুটবল খেলার আয়োজন করা হোক, অন্তত ক্লাবের খেলাগুলো এখানে আয়োজন করা হোক। নিয়মিত খেলাধুলা হয় না রংপুরে। মাঠ থাকার পরেও খেলাধুলা না হওয়ায় আক্ষেপ স্থানীয় সংগঠকদের। আমি যে প্র্যাকটিস করতে পারফর্ম শো করতে হবে, তো সেই স্ট্রেসটা লাগবে। এই স্ট্রেসটার জন্য নিয়মিত লিগ প্রয়োজন। পদাধিকার বলে জেলা ক্রীড়া সংস্থার প্রধান জেলা প্রশাসক। কর্মপরিকল্পনা করে রংপুরে নিয়মিত টুর্নামেন্ট আয়োজনের দায়সারা আশ্বাস জেলা ক্রীড়া সংস্থার। নির্বাচনী কার্যক্রম সহ অন্যান্য কার্যক্রমে শুধু খেলোয়াড়রাও কিন্তু এই কাজে ব্যতিব্যস্ত ছিল অনেক ক্ষেত্রে। তো কাজেই সব মিলিয়ে আমাদের যে কার্যক্রম নতুন করে গতি সঞ্চার হবে। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অর্থায়নে 2019 সালে 41 কোটি 18.5 লাখ টাকা ব্যয়ে মিডিয়া সেন্টার, ইনডোর স্টেডিয়াম, হোস্টেল, সেমিনার রুম, সভাকক্ষ সহ প্রেস বক্স আধুনিকায়নের কাজ শেষ হয়। অধিকতর উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় সুইমিং পুল নির্মাণ করা হয়েছে প্রায় 11 কোটি টাকা ব্যয়ে। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। এবার পাকিস্তান সুপার লিগে বল টেম্পারিং বিতর্ক। করাচি কিংসের বিপক্ষে ম্যাচে বল টেম্পারিং এর অভিযোগ উঠেছে ফখর জামানের বিরুদ্ধে, যে কারণে ওই ম্যাচে 5 রান পেনাল্টি দেওয়া হয় তার দল লাহোর কালান্দার্সকে। ম্যাচ রেফারির কাছে শুনানিতে অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন মুস্তাফিজের কালান্দার্স সতীর্থ। অভিযোগ প্রমাণিত হলে ফখরের পাশাপাশি শাস্তির মুখে পড়তে হতে পারে শাহিন হারিস ট্রফদেরও।
শেষ ওভারে দরকার 14 রান। ওভার শুরু করার আগে বোলার হারিস রৌফের দিকে এগিয়ে যান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি ও ফখর জামান। কথার ফাঁকে আঙুল বা নখ দিয়ে বলে চাপ দিতে দেখা যায় ফখরকে। গোপনে কাজটা সেরে ফেলতে চাইলেও সন্দেহ হয় আম্পায়ারদের। বোলিং এন্ডে থাকা আম্পায়ার ফয়সাল আফ্রিদি তখন বলটা চেয়ে নেন এবং লেগ আম্পায়ার বাংলাদেশি শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে আলোচনা করেন। পরে দুজনের সিদ্ধান্তে 5 রান পেনাল্টি দেওয়া হয় ফখর, শাহিন, রৌফ, মোস্তাফিজদের লাহোর কালান্দার্সকে। তখন সমীকরণ দাঁড়ায় 6 বলে করাচি কিংসের প্রয়োজন 9 রান। নতুন বলে খেলা শুরু হলে যা অনায়াসেই করে ফেলে তারা। 2018 সালে স্যান্ড পেপার বল টেম্পারিং কাণ্ডে ক্রিকেট বিশ্বে রীতিমতো তোলপাড় লেগেছিল। স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটকে করা হয়েছিল নিষিদ্ধ। অস্ট্রেলিয়ান প্লেয়ারদের এ নিয়ে কম কথা শুনতে হয়নি, তবে হয়তো শিক্ষা নেননি ফখর। ক্রিকেট ইতিহাসের কালো অধ্যায় হয়ে থাকা কেপটাউন স্যান্ড পেপার গেট কেলেঙ্কারির কথা মনে করিয়ে দিয়েছেন করাচির কাণ্ডে। যদিও বিস্ময়করভাবে অভিযোগ অস্বীকার করেছেন ফখর। ম্যাচ রেফারি রোশন মাহানামার কাছে শুনানির সময় পাকিস্তানি ব্যাটার দাবি করেছেন কোনো অপরাধ করেননি। 48 ঘন্টার মধ্যে আরও এক দফা শুনানি শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন ম্যাচ রেফারি। অভিযোগ প্রমাণিত হলে শাস্তি পেতে হবে ফখরকে। লেভেল 3 অফেন্সের মিনিমাম পানিশমেন্ট 1 ম্যাচের নিষেধাজ্ঞা। তবে ফখর যেহেতু অস্বীকার করেছেন, সেক্ষেত্রে প্রমাণিত হলে বেশি হতে পারে শাস্তির মাত্রা। তাকে শাস্তি দেওয়ার জন্য পর্যাপ্ত প্রমাণ রয়েছে অফিসিয়ালদের হাতে। লাহোর কালান্দার্সের অনেক সমর্থক দাবি করছেন ইনিংসে অনেক প্লেয়ারই বলটা হাতে নিয়েছেন। লাস্ট ওভারের সময় ফখর আসলেই ইচ্ছে করে বল টেম্পারিং করতে চেয়েছেন, এটা মানতে চান না তারা। আবার ওই সময় বলের আকার আকৃতিতে কোনো পরিবর্তন এসেছে বলেও মনে করেন না তারা। হাই রেজলিউশন ব্রডকাস্ট ফুটেজ রিভিউ ও ম্যাচ অফিসিয়ালদের রিপোর্ট পর্যালোচনা করে টেম্পারিং এর বিষয়টি খতিয়ে দেখবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিশ্লেষকদের অনেকেরই ধারণা বেশ বড়সড় শাস্তির মুখে পড়তে হতে পারে ফখর জামান, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রৌফকে। মাকসুম আলম খান, সময় সংবাদ। এই ছিল খেলার সময়। এরপর প্রবাসের সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী মাহাদি ইসলাম ধ্রুব। সাজিদ, আপনাকে ধন্যবাদ। প্রবাসের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।